আমার মেয়ে কেনা দেখ, কিচ্ছু চাই না। তুমি করো না জুলাই সনদ বাস্তবায়ন, আমার মেয়ে কেনা দাও তো। ডাক ভাত খাইতাম, 16,000 টাকা বেতন পাইতাম, সংসার চালাইতাম, আমার সন্তান নিয়ে তাও ভালো ছিলাম। যখন তারেক রহমান সাহেব তার মেয়েকে নিয়ে কোথাও যায়, তখন আমি দেখি আমার কত যে কষ্ট হয়, কত যে কষ্ট হয়, আমি ভাষায় প্রকাশ করতে পারি না। 22 বছরের মেয়ে আমার বয়স ছিল, তারেক রহমান সাহেবের মেয়ের মতনই তো। মানুষের কষ্ট দেখলে আমার অনেক কষ্ট হয়, আমি খুব ইমোশনাল মানুষ। কেউ তো শহীদ পরিবার নিয়ে কথা বলো না, আহত নিয়ে কথা বলো না। আমরা তো এগুলি শুনতে আসিনি। আমরা শহীদ পরিবার আসছি আমাদের কষ্টের কথা জানানোর জন্য। আপনি কি বলেন কিসের রাজনীতি? আমি কারে বলবো আমার ব্যথার কথা? আমি কারে জিজ্ঞেস করবো আমাদের জন্য কি করলেন, আমাদের কথা কি বললেন? যখন বুঝতে বললাম যে উনি বিএনপির লোক, তখন ভাবলাম ওনাকে বললে তো এটা সংসদে যাবে, ওনারা মন্ত্রী মিনিস্টাররা শুনবে, তারেক রহমান সাহেব শুনবে। আপনি জুলাই সনদ বাস্তবায়ন করেন না কেন? আমি কথা প্রথম বলছি, আপনি শহীদ পরিবার নিয়ে কথা বলেন। তারেক রহমান সাহেব বেস্ট মানুষ। জিয়া রহমান সাহেবকে আমরা চিনি জানি, তারেক রহমান সাহেব চিনি জানি, ওনার মাকেও চিনি, উনি ভালো মানুষ, সন্দেহ নাই এতে। যারা সন্তানের রক্তের উপরে দাঁড়ায় সন্তানের সাথে বেইমানি করে পথ চায়, তাদের উপরে নান হোক, আল্লাহর গজব পড়ুক তাদের উপরে। জামাতে আমির এবং ওই তারেক রহমান সাহেব খুব ভালো একটা সম্পর্ক আমি দেখি, সংসদের খুব একটা ভালো পরিবেশ। কিন্তু মাঝখানে কিছু কিছু লোক খুব এমন কথা বলে এদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, এটা আমরা চাই না। আপনি বলেন আমি স্বার্থ চাই, সব ফিরায় নেক, আমার মেয়েকে দেখ, আমার ওয়াইফ বসার সময় বলে কিচ্ছু চাই না, আমার মেয়েকে ফেরাই দেখ, কিচ্ছু চাই না। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, আমি শহীদ মেহেরুন্নেসার পিতা। 5 আগস্ট আমার 22 বছরের মেয়েটা শহীদ হয়েছে, বুকের মধ্যে গুলি লাগছে, এখান থেকে বের হয়ে যায় গুলিটা পিছন দিয়ে। আর একটা আচ্ছা, হ্যাঁ, আমরা ওইদিকে যাবো, ওটা শুনবো। মানে আপনি বর্তমান কি করতেছেন? বর্তমানে আমি বেকার, কারণ আমি বিদেশে ছিলাম বহুত বছর, দেশে আসছি, কিচ্ছু করতে পারিনি, আমার কিচ্ছু নাই। বাংলাদেশে আমার 3.5 শতাংশ জমি সেই আমিন বাজারে এক পুলিশের দখলে, আজকে 15 বছর যাবত। বাংলাদেশে আমার কিচ্ছু নাই, আমি আমার ওয়াইফের বাড়িতে থাকি, আমি খুব অসহায় লোক। আপনার ছেলের সন্তান? আমার একটা ছেলে আছে, সেটা লেখাপড়া করতেছে, এবার বিয়ে পড়তেছে ছেলেটা, আর মেয়েটা তো অনার্স থার্ড ইয়ার পড়তো, শহীদ হয়ে গেল। আমি মাঝখানে গাড়ি চালাইতাম, দেশে আসছি 4 বছর মতো হবে, রানিং 4 বছর। 2 বছর গাড়ি চালাইছি, তারপর আমার কিডনির অপারেশন করছি। সেখানে আমি যে টাকা পয়সা পাইছি এর থেকে, গভর্নমেন্ট থেকে যেটা দিছে, সে আমার 4 লক্ষ টাকার মতো আমার ব্যয় হয়েছে আমার কিডনির অপারেশনে। আমি পরে 1 বছর বিছনায় ছিলাম। আচ্ছা, আমরা যদি মূল আলাপে সরাসরি চলে যাই, যে শহীদ মেহেরুন্নেসা উনি আসলে কিভাবে শহীদ হয়েছিলেন, বিষয়টা যদি একটু বলতেন। প্রথমে তো 5 আগস্ট সন্ধ্যার সময়, সকালের দিকে হাসিনা পালায় যখন হাসিনা, তখন আমার মেয়েটা, আমরা সবাই খুব উল্লাস করতেছি যে স্বৈরাচার দেশ থেকে পালাইছে, খুব খুশি। আমি নিজে বললাম বাবার আজকে ঈদ, আমার মেয়েটাকে আর ছেলেকে। তো বললো হ্যাঁ বাবা ঈদ, আমি কিছু খাওয়াবো আজকে। তো আমার সেদিন আমার ডিউটি। তো মেয়েটা কি করছে, ওর মাকে বললো যে আমাকে কিছু টাকা দাও, বলে টাকা নেই। আমাকে বললো আব্বু 10টা টাকা দাও না, মানে সে শাহবাগীতে যাবে, গণভবনে যাবে। আমি বলছি এখন না, 10 টাকা নাই, পরে তোদেরকে আমি খাওয়াবো, কিছু খাওয়ার জন্য টাকা দিব। তো মেয়েটা পালায়, ছেলে আর মেয়ে চলে গেছে শাহিতে, সে গণভবনে। সন্ধ্যার সময় আমাদের এখানে হঠাৎ এই গলি দিয়া খুব গোলাগুলি হইতেছিল। আরে গোলাগুলি, তখন আমার ছেলে মেয়ের কথা মনে পড়ছে। তখন আমি বললাম আমার মেয়ে কোথায়, মেয়েকে ফোন দিলাম, তানহা তুমি কোথায়? ওর নাম ডাকলাম তানহা, তুমি কোথায়? এখানে গোলাগুলি হইতেছে। বলতেছে আব্বু আমি তো বাসার কাছে আসি, জলদি ঘরে আসো, তুমি পিছনের রাস্তা দিয়ে আসো, কারণ এখানে গোলাগুলি হইতেছে। তো ঠিক আছে, ফোনটা কাটা ছেলেকে ফোন দিলাম, তারিফ তুমি কোথায়? বলে আব্বু আমি 10 নম্বরের এখানে আছি। আমি জলদি আসো, আমি হাইটে আসছি। হাইটা না, তুমি রিক্সা করে আসো, টাকা নাই। আমি টাকা আমি দিব, তুমি রিক্সা নিয়ে আসো, গোলাগুলি হইতেছে। তো এই কথা বলে আবার মেয়েকে ফোন দিলাম, 2-4 মিনিটের ব্যবধান। মেয়েকে ফোন দিলাম, মেয়ে বলে আমি তান্না তুমি কোথায়? বলে আব্বু আমি যে আসছি। তুমি কোথায়? আমি তোমার পিছনে। আমি ঘাটটা ঘুরাই দেখি যে আমার পিছনে দাঁড়ায় রয়েছে, মানে এইখানে গেটের মধ্যে। তখন আমি বললাম জলদি যাই, ঘরে যাই, উঠো, ঘরে যাও, গোলাগুলি হচ্ছে।
আর আমার এই ডাইন সাইড রোড দিয়ে গুলি হইতেছে, আর ওরা আসছে এইখানে সামনের রাস্তাটা দিয়া। ওর মা তো ঘরে পাশের রুমে দাঁড়ায়, জানালা এখানে দাঁড়ায় রয়েছে। পিছনে আমাদের একটা সাবলেট ভদ্রমহিলা থাকতেন, উনি ওনার পিছনে দাঁড়ায় দেখতেছে। তো মেয়েটা তো ঘরে উঠেই গেছে। তো ওই আসার সময় কি করছে, মেয়েটা স্যান্ডেল ছিঁড়ে গেছে। ওই স্যান্ডেল হাতে নিয়ে পয়সা তো নেই, হাঁটতে হাঁটতে বাসায় আসছে, সন্ধ্যা হয়ে গেছে। বাসায় এসে পৌঁছাইছে আর এখানে গোলাগালিও হইতেছে। তো হাতে এক গোছা ফুল নিয়ে আসছে গণভবন থেকে, আর স্যান্ডেল ছিঁড়াটা বুকে করে নিয়ে আসছে এবং ধরে নিয়ে আসছে। রাস্তায় একটা ফেসবুকে পোস্ট দিচ্ছে, সেই পোস্টগুলি ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায়। আন্টিদেরকে বললো যে আমি আন্টি নাও, ফুল নাও, এই কথা বলে ঘরে আসছে। আমি ঘরে ঢুকাই দিলাম। তো আমি আবার 5 মিনিট পর ছেলেকে ফোন দিলাম, তখন ফোনটা এঙ্গেজ পাই। অর্থাৎ মেয়েটা আমার ঘরে ঢুইকা ওর ভাইকে ফোন দিচ্ছে, তারিফ তুই কোথায়, জলদি ঘরে আয়, গোলাগুলি হইতেছে। যার জন্য আমি মেয়ের সাথে ছেলের সাথে এঙ্গেজ পাইতেছে মোবাইলটা। তখন আমি মোবাইল বন্ধ করলাম। বন্ধ করার পরে আমার মোবাইলের সঙ্গে সঙ্গে একটা ফোন আসলো, আমার ওয়াইফ ফোন দিল যে তুমি কোথায়, তানা গুলি লাগছে। মোবাইল কেটে দিলেন? মানে যখন এঙ্গেজ পাইলাম তখন আমি মোবাইলটা কেটে দিলাম, তাই না? এঙ্গেজই তো। তখন এঙ্গেজ হওয়ার পরে মোবাইলটা ফ্রি হইলে আমার মোবাইলে একটা কল আসলো, কে বলে তুমি কোথায়, আমার ওয়াইফ ফোন দিল। বলে আমি তো নিচে, জলদি ঘরে এসে, তানহার গুলি লাগছে। মানে 5-7 মিনিটের মধ্যে ওই মেয়েটা ঘরে উঠাই দিলাম। আমি যাও, তুমি ঘরে যাও বাবা, ঘরে যাও। আমার ঘরটা 3 তলার মধ্যেই, দেখতে পারলেন। তো আমি তো পাগলের মতো দৌড় দিলাম, দৌড় দিয়ে ঘরে ঢুকছি। আর যখন নাকি মেয়েটা গুলি লাগছে, মেয়েটা আহ করে একটা চিল্লান দিছে। এই শব্দটা আমার ছেলে শুনে, কারণ ওরা ভাই বোন কথা বলতেছিল আবারও, তাই না? তো ও কথা শেষ না করে আহ করে যখন চিৎকার দিয়ে পড়ছে, তখন ছেলেটা ওইখান দিয়ে দৌড় দিচ্ছে। আমার ছেলে, মানে ছেলে 10 নম্বর অর্ধেক রাস্তায় এসে পড়ছে। এই মধ্যে আধা ঘন্টা সময় হয়ে গেছে সব মিলে টোটাল। তো আমি তো ঘরের ফাল দিয়ে উঠলাম। আমার সঙ্গে সঙ্গে যে আমার যে উপর তলায় করলে আমার মামাতো ভাই, সেও 20 দিন আগে শহীদ হয়েছে। এই ফ্ল্যাটে 2টা শহীদ হয়েছে। ফারুক সাহেবের ছেলে, আমার মেয়ের মামাতো ভাই, আপন মেয়ের মতো। ও তো অনেক কিসে পড়তো ছেলেটা, MBA পড়তো। একটা হিরোর মতন ছেলে ছিল। মাইন্ড করবেন না, আপনাদের চেয়ে তো সুন্দর ছিল। আল্লাহ এত সুন্দর দিছিল, এত গুণ ছিল ছেলেটার, এত ভালো ছেলে ছিল। সেই ছেলেটাকে শহীদ হয়েছে, মনে কষ্ট। ওরা রাত দিন ঘরে থাকতো না আমার ছেলে মেয়ে। তো যাই হোক, মেয়েটা তখন আমি ঘরে এসে দেখতে, মেয়েটা এরকম বিছনায় এরকম পড়ে আছে, রক্তে একে জমে আছে ফ্লোরের মধ্যে। মানে এখানে গুলি ঢুকে সিদ্ধ হয়ে আরেকটা মহিলার গায়ে যায় ঢুকে আছে। তো পরে আমি ধরলাম, সাথে কয়েকজন লোক আসলো, আমার ওই যে ওর মামা যে, ও আসলো। আইসা ওরা তো আবার পালায় চলে যায়। আমি কি, তোরা পালাইস না, আমার মেয়েটা ধর, আমার মেয়েটা স্বাস্থ্য মাস্ত ভালো, মোটা তাজা, ইনশাল্লাহ। তোরে আমি পারতেছি না, মানুষ মরে গেলো তো এমনি বার হয়ে যায়। আবার ধরলো, 4-5 জন ধরে নিয়ে, ওরে তখনও দমটা আছে। আর ওই মুহূর্তে আবার মেয়েটাকে আমি একটু পানি দিলাম, পাশের টেবিলে গ্লাসে পানি ছিল, একটু পানি মুখে তো পানিটা গিললো। এখানে গুলি লাগছে, কিছু নাই, সিদ্ধ হয়ে বাড়িছে। ও বাঁচবে তো না, আমি জানি যেখানে গুলি লাগছে বাঁচবে না। তারপর কি বলবো আর। পরে রিক্সা উঠাইলাম, যখন নিচে নামাই গেছে, এর মধ্যে তো 15-20 মিনিট হয়েছে না। আমার ছেলে দৌড়ে আইসে, হাঁপায় আইসে পড়ছে, কি হয়েছে? সে দেখা যায় রক্তাক্ত আমার মেয়ে। আর আমি ওর পুরা গায়ে আমার রক্ত একেবারে লাল হয়েছে। কাপড় সে এখনো আছে, আন্তর্জাতিক টাইমিনাল নিবে বলছে বলে সে কাপড় রাখছে, জাদুঘরে নিবে, এখন আমার কাছে আছে কাপড়গুলো। তো আমি বলছি তানহার গুলি লাগছে। তো ভাই ও উঠলো রিক্সার মধ্যে, আমি উঠলাম, নিয়ে গেলাম 10 নম্বরে। 10 নম্বর এই পাশেরটা তো আলোক যেটা বন্ধ, ওই পাশে রোডের ওই পাশে অরিজিনাল 10-এ সেটা খোলা ছিল। সেখানে নিয়ে যাওয়ার পরে বলছে কি হয়েছে, আমি গুলি লাগছে। তো ওইখানে আপনি বসেন। 5 মিনিট পরে নিউজ আসলো যে মৃত। তখন ভাবলাম যে এই সময় যদি আমি মেয়েটাকে এখানে দেরি করি, তাহলে লাশ নিয়ে তো কাহিনী হইব, তাই না? সঙ্গে সঙ্গে আমার এক ভাইরা বললো, মুশারফ ভাই লাশ নিয়ে চলেন, এখানে থাকলে অনেক পুলিশও লাশ চিনে নিয়ে যাবে, বা অন্যান্য লোকও ঝামেলা করতে পারে, কারণ এখানে আরো লাশ পড়ে আছে, অনেক ঝামেলা হইতেছে। তো সঙ্গে সঙ্গে মেয়েটা নিয়ে আসলাম। সেইখানে ওরা আন্টিরা এলাকার, আমার মেয়েটা এলাকার মধ্যে খুব সুনাম ছিল, বাসায় নিয়ে আসা ওরা এলাকার আন্টিরা যা ছিল, ওরা তো সবাই কান্নাকাটি করে বেহুশ, ওর জন্য তানহারে হারাইছে। ওর সবার হাতে মেহেন্দি করে দিত, বিয়ে সাজাই দিত। মেয়েটা আমার খুব গুণ ছিল, এই জন্য আল্লাহ নিয়ে গেছে ওকে। তো ওরা সবাই গোসল করা দিল। গোসল করানোর পরে পাশে কবরস্থানে ওকে রাত্রে বেলায় আমি নিজে কবরে নামে মেয়েটাকে দাফন কাফন করলাম। তো আমাদের সন্তানেরা যেটা নিয়ে, যার জন্য আন্দোলন করছে, একটা পরিবর্তন, নতুন বাংলাদেশ। সেই সেই নতুন বাংলাদেশের ওয়াদা অঙ্গীকার আমাদের প্রধানমন্ত্রী করছে যে গণভোট বাস্তবায়ন করবে, জুলাই সে কি সংশোধন করবে, যেটা ওনারা সবাই মিলে এটাকে লিখছে যে কিভাবে কি হবে। তো এটার উপরে ভিত্তি করে তো আমাদের সন্তানরা যা চাইছে তাই লিখছে ওনারা, সেটাই বাস্তবায়ন করবে কথা ছিল। কিন্তু আজকে ওনারা ক্ষমতা এসে সেটা করতেছে না।
তো আমাদের তো দুঃখ থাকবেই। আমরা তো বলবো তারেক রহমান সাহেবকে যে আপনি ওয়াদা করলেন, ওয়াদা যে ভঙ্গ করলেন, এখন তো জনগণ আপনার তো ক্ষমতা আবারও তো ইলেকশনে দাঁড়াবে, তখন তো এই জনতা আপনাদেরকে ভোট দিবে না। আপনার মেয়ের স্বপ্ন কি ছিল, যদি এমন কিছু আপনাকে বলেছে কিনা যদি বলতেন। মেয়ের কথা বললে আপনি আমার কথার এখনই করতে পারবেন না, মেয়ের প্রসঙ্গে কথা বললে, আমরা কারণ আমি একটু শুনতে চাই, মানে এটা একটু বলবেন। পারবো না, হয়তো স্পষ্ট কথা আসবে না আমার। আমি মেয়ের কথা স্মরণ করি না, মেয়ের ছবি দেখি না কখনো। যে সাংবাদিক আসে মেয়ের কথা বলে, কথা বলি না, এই কথা বললে পারবেন না প্লিজ, এই আমার মেয়ের প্রসঙ্গে বলেন না, কারণ আমি রাতে একা কান্না করি, বুঝতে পারছেন? এটা বললে আপনার রেকর্ডিং আপনি হবে না, ওরে আমি ভুলে যেতে চাই। আমি শুধু চাই এটা যে ওরা যেটা নিয়ে আন্দোলন করছে সেটা যেন বাস্তবায়ন হয়। আচ্ছা, আমরা আপনি একটু শান্ত হবেন। ও না, এটা পারবো না, আবার বললে আবার কান্না আসবে। আচ্ছা, আমরা আপনি তাহলে চালু রাখেন। ও ও বলতো যে আমি বড় হয়ে টিচারই করব, ওর আশা ছিল। আর ও আমার সাথে বেশি মিশত না, মিশত ওর খালাদের সাথে, ওর সাথে। কিন্তু আমি ওর অপেক্ষা থাকতো, ও একটা জব করতে কেন, ও যে লেখাপড়া করতো, ওর ওর ফির টাকা, ওর টাকা আমি সব দিতে পারতাম না। ওই জন্য সেই কলেজে অ্যাপ্লিকেশন করছে যে স্যার আমাদেরকে যেন একটু কলেজের জন্য একটু ফিটা একটু কমায় দেয়। তারপরে এটা আমি জানতাম না, পরে আমাকে টিচার বলছে। তারপরে ওইখানে একটা জব করতো ড্যাকেন সিটিতে, সেখান থেকে টাকা পাই আমাকে হেল্প করতো, সেই বিকেলবেলা করতো। তো ও যখন রাত 9টার সময় ঘরে আসতো, আমি শুধু তাকায় দেখতাম, আমি ডাকতাম যে ওই পাশের রুমে যখন কথা হইতো আন্টিদেরকে নিয়ে, তখন আমি বলতাম তানহা জি আব্বু, এই কথা বলতাম, আমি ঘুমায় পড়তাম যে আমার মেয়েটা ঘরে আছে। ওর একটা আওয়াজ শুনলে আর ওরে দেখলে আমার শান্তি লাগতো। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি, আশা করি আপনি শান্ত হবেন। আমার ওয়াইফ বলে যখন তারেক রহমান সাহেব ওনার মেয়েকে নিয়ে কোথাও যায়, তখন আমি দেখি আমার কত যে কষ্ট হয়, কত যে কষ্ট হয়, আমি ভাষায় প্রকাশ করতে পারি না। তখন আমি আফসোস করি, কথা ঠিকই, 22 বছরের মেয়ে আমার বয়স ছিল, তারেক রহমান সাহেবের মেয়ের মতনই তো। অথচ আমাদের এই সন্তানরা যে উদ্দেশ্যে আন্দোলন করছে, সেই উদ্দেশ্যে সবাই সন্তুষ্ট, সেটাকে পূরণ করবে, বাস্তবায়ন করবে, সেই কথা তো এই সরকার তারেক রহমান সাহেব বলছে। আজকে সেটা করতেছে না, যার জন্য আমি এই কথাগুলি বলি। ওইখানে যে আচ্ছা, আপনার কাছে আমরা অনেক অনেক প্রশ্ন নিয়ে এসেছি, যেহেতু শহীদ মেহেরুন্নেছার প্রসঙ্গটা আসলে আনলে আপনি একটু অস্বাভাবিক হচ্ছেন। আমরা মূল কথায় একটু যাই, সেটা হচ্ছে যে প্রোগ্রামটা হয়েছিল কাকরাইলে, সম্ভবত আসলে আপনাকে সেখানে কারা ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন? ওটা আমার দেশ পার্টি, ওইখানে শহীদ পরিবারকে ডাকা হয়েছে, আমি জানতে পারছি। তো আমরা গেলাম, বেশ ভালো কথা। তো যাওয়ার পরে ওইখানে আমি চাইছিলাম যে কিছু শহীদ পরিবারের আমার ব্যথার কথাটা, কষ্টের কথাটা বলবো, আর জুলাই সনদের কথাটা সরকারকে জানাবো। তো আমি নাম লেখাইছি, তো আমার বক্তব্য হবে একটু। তো সবাই বক্তব্য রাখলো, সব বড় বড় লোক, ওনারা আমি চিনি না কারা ওনারা। তার মধ্যে ফুহাদ সাহেব ছিল, ওনাকে চিনি মোটামুটি। আরেকজন ছিল কি জানো, যে ইঞ্জিনিয়ার কি জানো, উনিও ওনাকে মোটামুটি চিনি, বিভিন্ন অনুষ্ঠান দেখি, কয়েকজন মুখ চেনা লোক আছে। তো লাস্টে যখন উনি যে বক্তব্য রাখলেন, ওদের বিএনপির নেতা, ওনাকে আমি অনেক আগে দেখছি, উনি জোয়ানকালে খুব ইসলামের কথা বলতো, খুব ভালো লোক উনি, সবসময় ওনার মুখে আল্লাহ রসুলের কথা নিয়ে আমি খুব দেখছি, আজকেও দেখছি ওনাকে। উনি তো এই লোক সেই লোক যে খুব সংসদে ভালো কথা বলতো। তো ওই দিনকে আমি ওনাকে বুঝতে পারিনি, কিন্তু একজনের আশাউদ্দিন নিজামের কথা বলছেন? জি জি জি। তো ওই দিনকে একজনে বললো যে উনি বিএনপির লোক, বিএনপির সংসদ সদস্য বা কোনো মন্ত্রী। আমি ঠিক আছে। পরে উনি বলতেছে যে ঘড়িতে যে আমাদের সময় নাই, এই মাগরিব আজান হবে 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তখন আমার মনের মধ্যে একটা লাগবে, কি আমাদেরকে ডাকা হয়েছে এখানে শহীদ পরিবারকে, আমি নাম লেখাইলাম, কিছু বলবো, আমাদের ব্যাপারে কিছু বললো না, প্রোগ্রাম তো শেষ হয়ে গেলে সব চলে যাবে।
আমি কারে বলবো আমার ব্যথার কথা? আমি কারে জিজ্ঞেস করবো আমাদের জন্য কি করলেন, আমাদের কথা কি বললেন? তখন আমি বলছি আপনি কি বলে ওই জুলাই সনদ যখন বুঝতে পারলাম যে উনি বিএনপির লোক, তখন ভাবলাম ওনাকে বললে তো এটা সংসদে যাবে, ওনারা মন্ত্রী মিনিস্টাররা শুনবে, তারেক রহমান সাহেব শুনবে যে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করেন না কেন। আমি কথা প্রথম বলছি, আপনি শহীদ পরিবার নিয়ে কথা বলেন, কেউ তো শহীদ পরিবার নিয়ে কথা বলো না, আহত নিয়ে কথা বলো না। আমরা তো এগুলি শুনতে আসিনি, আমরা শহীদ পরিবার আসছি আমাদের কষ্টের কথা জানানোর জন্য। তো উনি বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনার আপনার বলার অধিকার আছে, বলছেন অধিকার নিয়ে তো আমি যাই না। আমি বলছি আমরা শহীদ পরিবার আমাদের কথাটা জানো। এইখানে আপনাকে একটু আটকাবো, সেটা হচ্ছে অনেকেই বলতে চাচ্ছে যে ওখানে যেহেতু আপনি অতিথি ছিলেন, আপনার জন্য সময় বরাদ্দ আছে, কিন্তু আপনি সেই এমপির কথার মাঝখানে আচ্ছা আপনি কেন হঠাৎ রেগে গেলেন? মানে আপনাকে কি সময় দেওয়া হয়নি, নাকি আপনি বিষয়টা আসলে ফার্স্টে উনি বললো যে প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে আর 1 মিনিট বা তার চেয়ে সময় কম আছে, মাগরিব আজান, প্রোগ্রাম শেষ, তারপর ওনারা কেক কাটবে, কেক কাটে ফুল টোন নিয়ে চলে যাবে। তখন তাহলে তো লাভ হচ্ছে না আমার। তখন তো আমি তখন আমি বললাম যে প্রোগ্রাম শেষে যাইতেছে, আর তো কেউ প্রোগ্রাম থাকবে, তাহলে কার সাথে কথা বলবো আমি কথা বলবো কার সাথে? আমাদের কথা কে শুনবে? তখন আমি বললাম যে আপনি শহীদ পরিবার নিয়ে কথা বলেন না কেন? আমি তো জানতে পারলাম যে বললোই যে আর সময় নাই, সময় নাই, সময় শেষ, চলে যাবে। তখন আমি তাহলে এখন তো আমার বলতেই হয়, তার মানে আমাকে আর ডাকবে না, আমাকে আর ডাকবে না। আরেকজন শহীদ পরিবারের কথা বলছে, উনি সামান্য কিছু কথা বলছে, ওনার কথা কেউ কোনো কিছু গুরুত্ব দেয় নাই, তাই না? তখন আমি বুঝতে পারছি যে আমার কথা তো এখানে, আমি যেটা বলতে চাই আমার সন্তানের ব্যাপার বা এই সমস্ত শহীদ পরিবার যে আমাদের যে ডাকা হয়েছে, আমাদের কোনো কথা তো বলা হলো না। যার জন্য আমি বলছি আপনি শহীদ পরিবার নিয়ে কথা বলেন না কেন, আপনি জুলাই সনদ নিয়ে কথা বলেন না কেন? তো ওর পরে কোনো প্রোগ্রাম হয়েছে? হয় নাই তো। ওর পরে তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, ওর পরে কি হয়েছে? গান হয়েছে। আমরা তো এখানে গান শুনতে যাইনি, এখানে তো আমরা গান শুনতে, আমাদের মনে তো কষ্ট দুঃখ, আমরা সন্তান হারা মানুষ, আমরা এখানে গান শুনতে গেছি, পরে গান হয়েছে, পরে বসছি, বসার পরে কেক খাওয়াইছে, খাইছে, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, অনেক মানুষে বুঝাইছে আপনি শান্ত হন, অনেক কান্নাকাটি করছি আমি। আচ্ছা, এখানে যদি আপনার কাছে জানতে চাই যে শহীদ পরিবার বা আপনি একজন শহীদের বাবা হিসেবে আপনাদের চাওয়াটা কি? চাওয়া ওই কথা ওইটাই, যে যেটা নিয়ে আমাদের সন্তানরা আন্দোলন করছে, জীবন দিছে, সেটাকে এই সরকার সমর্থন করছে, বলছে আমরা সরকারে গেলে এইগুলিকে আমরা বাস্তবায়ন করব, যেটা হা ভোটে জয়যুক্ত হলে সেটাকে আমরা মানবো, আর গণভোট আমরা সম্পূর্ণরূপে মানবো। এই দুইটা জিনিস মানলে আমাদের সন্তানের আশা পূরণ হলে আমরা খুশি, আর কিছু চাই না আমরা সরকারের কাছে। অনেকে বলতে চাচ্ছেন যে আপনি যে কোনো একটা রাজনৈতিক দলের না, আমার মতো মূর্খ, আমার মতন এরকম মিশন লোক রাজনীতি করতে পারেনি। রাজনীতি করলে চালাক হইতে হয়, বুদ্ধি থাকতে হয়, লেখাপড়া জানতে। আমি সারা বছর বিদেশে ছিলাম, আমার বুকের মধ্যে কষ্ট, আমার সন্তান হারা, আমার একমাত্র মেয়ের যার গেছে দুনিয়ার থেকে সেই বুঝে কষ্ট। আমার মেয়ে কেনা দেখ, কিচ্ছু চাই না, তুমি করো না জুলাই সনদ বাস্তবায়ন, আমার মেয়ে কেনা দাও, তো দাও আমার মেয়ে কেনা, আমার ওয়াইফ তো বলে আমার সন্তান দাও, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। ডাইল ভাত খাইতাম, 16,000 টাকা বেতন পাইতাম, সংসার চালাইতাম, আমার সন্তান নিয়ে তাও ভালো ছিলাম। 16,000 টাকা, কসম খোদার, 16,000 টাকা রিচালে এটাতে বাজার করতাম, তাই খাইতাম, শুধু ঘর ভাড়াটা লাগে না, তারপরে 5-6 হাজার টাকা কারেন্ট বিল, পানি বিল আছে, তারপরে ভালো ছিলাম। কিন্তু এখন সন্তান নাই, যখন ওই প্রোগ্রাম থেকে আসি, ঘরে আসতে মনে চায় না। ওরে বলছি ঘরে যাই কি করবো, এতগুলি ফুল দিছে, ফুল দিয়ে কি করবো, কারে দিব ফুল? আপনি কি বলেন, কিসের রাজনীতি? আমি বলছি না, আমার মেয়ের কথা বললে আমার অবস্থায় ভালো। যেসব দাবির কথা বা যেসব বিষয় বাস্তবায়নের কথা আছে, উল্লেখযোগ্য দু একটা আপনি যদি একটু বলতেন যে কোন কোন বিষয়গুলো আপনি বাস্তবায়ন চান। আমি তো ওইগুলি যেগুলি আমি যেটা ফলো করি, যে বড় বড় যারা নাকি আইনজীবী আছে, তারা যখন টক শোতে কথা বলেন যে জুলাই সনদে কি কি আছে, তার থেকে কিছু আমরা জানি। তো এটা আমার জানার বিষয় না, আমরা জানি যারা নাকি সবাই বৈশা যখন একটা সিদ্ধান্ত নিছে, তাহলে ভালো সিদ্ধান্তই নিছে। এইখানে তো আমাদের যে বর্তমান সরকার, তারেক রহমান সাহেব এটা হাতে হাত মিলাইছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হাতে হাত মিলাইছে, তারা সবাই খুশি হয়ে এটাকে বলছে আমরা বাস্তবায়ন করব। এর মধ্যে যা থাক, তারেক রহমান সাহেব
তারপরে কি বলে সেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, এনারা সবাই মিলে যখন এটা সই করছে যেটা বাস্তবায়ন করবো, ওনাদের আমার বিশ্বাস আছে তো এটাকে বাস্তবায়ন করুক অক্ষরে অক্ষরে, আর কিচ্ছু লাগবে না। আমার কোনো ব্যাখ্যা দেওয়া দরকার না, আমার এত বুদ্ধি আমার নাই যে আমি এই চাই সেই চাই, এত রাজনীতিকে আমি বুঝি না। ওনারা বলুক যে এটার মধ্যে যা ছিল সব বাস্তবায়ন হয়েছে, আমি কোনোদিন কিছু বলবো না। তারেক রহমান সাহেবকে হাজারবার সালাম, স্বরাষ্ট্রমন্ত্রীকে হাজারবার সালাম। কিন্তু একটা কথা, পার্থ রহমান সাহেব যেন সংসদে ভালো কথা বলে, আমাদেরকে নিয়ে টিটকারি না করে। ওই যেভাবে হাইসা কথা বলে না, যেভাবে মস্কার করে না, আমাদের কলিজার মধ্যে লাগে, মনে অনেক কষ্ট পাই। উনি যেভাবে হাসে না, কথা বলে না, আমরা জানি তো, ওনার পরিচয় জানি, সবার পরিচয় আমরা জানি, তাই না? তারেক রহমান সাহেব বেস্ট মানুষ। জিয়া রহমান সাহেবকে আমরা চিনি জানি, তারেক রহমান সাহেবকে আমরা চিনি জানি, ওনার মাকেও চিনি, উনি ভালো মানুষ, সন্দেহ নাই এতে, উনি ভালো। কিন্তু ওনার আশেপাশে কিছু লোক আছে যেগুলো ওনাকে ভবিষ্যতে খারাপের দিকে নিয়ে যাবে, ওনার জন্য বিপজ্জনক হয়ে যাবে। আমরা তা চাই না, আমরা তারেক রহমানকে ক্ষমতায় চাই, তবে এই জুলাই সনদ বাস্তবায়ন করে মানুষকে খুশি রেখা। ওনার বাবা যেটা দেশকে ভালোবাসে, উনিও দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। শহীদ মেহেরুন্নেসা সহ আরো যারা জুলাই যোদ্ধারা যেই লক্ষ্যে তারা জীবন বিলিয়ে দিয়েছেন, জি, আপনার কি মনে হয় যে বাংলাদেশ সেই লক্ষ্যে যাচ্ছে বা পৌঁছাচ্ছে বা পৌঁছাবে, এটা আপনার কি মনে হয়? এই জন্য তারেক রহমান সাহেবকে রিকোয়েস্ট করব আবারও, যে আপনি যদি জুলাই সনদ বাস্তবায়ন করেন, হাফ বোর্ড যেটা জয়যুক্ত হয়েছে এটাকে বাস্তবায়ন করে, তাহলে আমরা সবাই শহীদ পরিবার থেকে কেউ, আমি কেন, কেউ কিচ্ছু একটা আওয়াজ উঠাবে না। আপনাকে হাজারবার সালাম। এই লোকগুলি যারা আপনাকে ভোট দেয় নাই তারাও ভোট দিবে। আমরা একটা ভালো সরকার চাই। এই যে বিরোধী দল যেটা আছে, এই নিয়ে কথা হয়েছে, বিরোধী দলও তখন চায় যে আপনি ক্ষমতায় থাকেন, আপনি খুব ভালো মানুষ, দুইজনের প্রতি ভালো 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 আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো মহব্বত আছে। জামাতে আমির এবং ওই তারেক রহমান সাহেব খুব ভালো একটা সম্পর্ক আমি দেখি, সংসদে খুব একটা ভালো পরিবেশ। কিন্তু মাঝখানে কিছু কিছু লোক খুব এমন কথা বলে যে এদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, এটা আমরা চাই না। তারেক রহমান সাহেব খুব ভালো মানুষ, উভয় পক্ষের দলের লোকই ভালো, যারা মেন নেতা। এক্ষেত্রে আপনি শহীদের বাবা হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতি আপনার কোনো বার্তা আছে কিনা? বার্তা হবে বারবার একটাই, দুইটাই দাবি। উনি গণভোটে এটা জয়যুক্ত করবে, হা ভোটে জিতছে, 70% লোক যখন ভোট দিচ্ছে, ওনাদের সাথে তো আর এটা উনি এই কথা তো করতে পারে না যে আমি এটা মানি না, তাহলে তো লোক কি বলবো নাকি ওনাকে, তো এটা আমি কি বলবো, কি ভাষায় বলবো ওনাকে? আমি ওনাকে সম্মান করি, আমি ওনাকে তো অন্য কিছু বলা যায় না। তাহলে আগামীতে মানুষ কি বলবে, আপনি তো আমাদের সাথে ঠিক করলেন না জিনিসটা, তাই না? এটা থেকে উনি একটা অসুবিধা হবে ওনার জন্য, মানুষ ওনার প্রতি সন্তুষ্ট থাকবে না। আর যে জুলাই সনদ যেটা বলছে সেটা যদি বাস্তবায়ন না করে, তা মানুষ তো ওনার প্রতি হবেই, নারাজ হবেই, এটা স্বাভাবিক কথা, এটা আর কোনো দাবি তো না। আমরা যতদূর জানি সরকার জুলাই যোদ্ধাদের যেটা স্বীকৃতি দিয়েছেন, এই ক্ষেত্রে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন যদি একটু বলতেন? জুলাই স্বীকৃতি দিয়েছে, আমি শুনছি যে একটা ভাতা 20,000 টাকার ভাতা দিতেছে, তারপরে 20 লক্ষ টাকার একটা একটা দিবে। এইটা তো দিয়া আমরা তো, আমার মেয়ে তো এই ফ্ল্যাট টাকা চাই নাই, যারা শহীদ হয়েছে তো এটা চাই নাই। এটা আপনি না, আমি আমার সন্তান যেমন আর একজনের সন্তান একই, ওইখানে বসে বলছে যে আমার মেয়ের গুলি লাগছে, মাথার এখান থেকে মাথার খুলি উড়ে গেছে, একটা মহিলা পাশেই বসে বলছে ওইখানে, তখন আমার বুকটা কাঁপছে, আমার মধ্যে আমার সন্তানটা এটা। তো সব সন্তানই, যারা বাবা মা তার সন্তানের মনে বুঝে, কোন সন্তান টাকা পয়সার আশাই করে না এটা, তাই না? উনি যদি এটা বাস্তবায়ন করে আর কিচ্ছু দরকার নাই, যেটা দিছে উনি কি দিয়ে, আজ পর্যন্ত সরকার থেকে আমরা কিচ্ছু পাইনি। এই পর্যন্ত আমরা সরকার থেকে 1 কেজি চাউলও পাইনি, এই যে সরকার আসছে 1.5-2 মাস, তাই না? বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, আমরা পাইনি, শহীদ পরিবারের কথা বলছেন, ওটা কি চলছে? বা হ্যাঁ, ভাতাটা দিতেছে, তাই না? দিতেছে তো অনেক মানুষই, সবাই পাইতেছে আর কি, কিন্তু দিতেছে, ঠিক আছে। এইটার ব্যাপারে আমাদের কোনো নাই, সরকার কতদিন দিবে বা না দিবে সেটা তাদের উপরে। অনেকে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটা দেখছি, যে অনেকে বলতে চাচ্ছেন যে বাড়তি কোনো সুবিধা পাওয়ার জন্য, মানে বিশেষ করে আপনি যখন রেগে গিয়েছেন, হ্যাঁ, ওখানে বিভিন্ন জায়গায় যে মন্তব্য আছে, অনেকে অনেক রকম মন্তব্য করেছেন, সে জায়গায় এই ধরনের মন্তব্য আমরা দেখেছি যে বাড়তি কোনো সুবিধার আশায়, কিংবা আপনি কোনো একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে আপনি সেখানে। সুন্দর কথা বলছেন, সুন্দর কথা বলছেন আপনি। আমি এরকম শুনছি যে এক জুলাইয়ের বাবা, উনি সংসদ সদস্য উচ্চ কক্ষের কি বলে সেখানে একটা সিট চায়, তারপরে আরেকটা মহিলা, ওদের প্রতি নান হত, যারা সন্তানের রক্তের উপরে দাঁড়ায়, সন্তানের সাথে বেইমানি করে পথ চায়, তাদের উপরে নান হত,
আল্লাহর গজব পড়ুক তাদের উপরে। আপনি বলেন আমি স্বার্থ চাই, সব ফিরায় নেক, আমার মেয়েকে দেখ, আমার ওয়াইফে বসার সময় বলে কিচ্ছু চাই না, আমার মেয়েকে ফিরাই দেখ, কিচ্ছু চাই না। আপনি কি বলেন? আমি রাজনীতিকের কিচ্ছু চাই না। আমি জামাতা আমির একটা বক্তব্যে ছিলাম, তখন আমি কিছু কথা বলছি, আমি বলছি আমি কিন্তু রাজনীতি করতে আসিনি, করি না, এটা আমি বুঝতাম না, তাও ওই কথা বলে ফেলাইছি। আজও বলি, কোনোদিন আমার যদি কেউ রাজনীতি ডাকে মোটেই না, আমি সব জায়গায় বলি রাজনীতিকে আমি করবো না, করি না। আমার সন্তান আমার সন্তানেরা যেটা বলছে এটা করলে আমরা খুশি, এবং এটার মধ্যে সব ভালো আছে, আমি জানি ভালো আছে, ভালো চাই। এই দেশটা 95% মুসলমানের দেশ, এই দেশটা ভালো মতো হিন্দুদের জন্য সালাম, খ্রিস্টানদের জন্য সবাই দেশ, এটা সবাই শান্তি চাই আমরা দেশে। খোদার কসম খায় বললাম, এটা আপনি প্রচার করেন, আমি এই দেশে শান্তি চাই। এই আমি একজন, আমি অনেক সময় মহাত্মা গান্ধীকে বলি যে ওরে বলি যে আরে আমি তো দেখা যায় দেশপ্রেমী হয়ে গেছি, আমি দেশ ভালোবাসি, মানুষকে ভালোবাসি, আর কিছু না। আমি খোদার কসম বারবার বলছি, তাই না? অজু অবস্থা আছে, ইনশাল্লাহ নামাজ পড়ে এখন আমি শুধু আমি এই নীতি করি যে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এইটাই আমার। আমি তো বাঁচবো না বেশি দিন ভাই, কদিন বাঁচবো, চলে যাবো না, মরে যাবো, কিন্তু আমার দেশ যেন ভালো থাকে, আমার দেশে যেন মারামারি কাটাকাটি হাঙ্গা এই সমস্ত আমরা যেন খুনাখুনি না করি, হিংসা। কেউ 1000 কোটি টাকার মালিক হবে, কেউ কিছু খাদ্য পাবে না, এটা না। আজকে এত বছর বিদেশ করে ইলিশ মাছ খাইতে পারি না, পরে কয়েক বছর হয়েছে 1 কেজি গোস খাইতে পারি না, 16,000 টাকা ঘর চলে। এখন কিছু ভাতা পাই, ভাতার টাকা আশা বসে থাকি, সরকার না দিলে তাও তো ডাল ভাত খাবো না, অটো চালাবো। সরকার তো কিচ্ছু চায় না, যদি 5 জনের সরকার 5 জনের দেয়, আমারও তাই দেখ। সরকারের যদি অন্য শহীদ ফ্যামিলি যদি 5 কেজি চাউল দেয়, তাহলে আমারও যেন দেয়, কিন্তু বাড়তি কিচ্ছু চাই না, কোনো দিনও না। আল্লাহ সাক্ষী, জীবনে যদি অন্যায় পথে চলতাম, 40 বছর বিদেশ করে আজকে এখানে থাকতাম না, অনেক কিছু করতে পারতাম। মানুষের জন্য করছি, মানুষের উপকার করছি। আমার মরার সময় দেখেন যে খবর বানাইছেন, জানাজা কত লোক হয়, আর না হলে দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আছে উপরে। হারাম জীবনে স্পর্শ করিনি, মরণকে এখনো ভয় করি না। মেরে ফেলাবে কেউ, মেরে ফেলাক, আমারে মেরে ফেলা। আমি এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি। মানুষের কষ্ট দেখলে আমার অনেক কষ্ট হয়, আমি খুব ইমোশনাল মানুষ। যারা নাকি দিল ব্যবহার করে তারা কোনো ধনী হতে পারে না, যারা ব্রেন ব্যবহার করে তারা ধনী হতে পারে। দুইটা জিনিস আছে, দিল দিমাগ। দিমাগ ইস্তেমাল করলে সে হয় ধনী, আর দিল যে ব্যবহার করে সে হয় ফকির। এই কথাটা আপনি মানতে হবে।